তো এখানে আমাদের একটা অঙ্ক থেকে সরাসরি স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 29 কি দিয়েছে, বলছে ফ্রম দ্য ফলোইং রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কম্পিউট ইনকাম ফ্রম প্রফেশন অফ ডক্টর বৈদ্য ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ডক্টর বৈদ্যর অ্যাকাউন্টস আমাকে দিয়ে দিয়েছে। তো ডক্টর বৈদ্য কী করেছে, রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট বানিয়েছে। রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট মানে হলো যা যা পয়সা এসছে সেগুলো রেকর্ড করে রেখেছে, কোথা থেকে এসছে, আর যা যা পয়সা ওর অ্যাকাউন্ট থেকে গেছে, কোথায় গেছে পয়সাগুলো সব রেকর্ড করে রেখে দিয়েছে। তো রিসিভ সাইডে একটা ওপেনিং রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট মানে একটা ক্যাশ বুক, একটা ক্যাশ বুক, ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত, 56,000। এক্সামিনার ফিস, ও খাতাপত্র দেখে দেয়। ভিজিটিং ফিস, খরচা এদিকে দেখো, পারচেজ অফ প্রফেশনাল বুকস, মেম্বারশিপ ফিস, আইএমএ মেডিকেল অ্যাসোসিয়েশনকে মেম্বারশিপ দিয়েছে। সেল অফ মেডিসিন, ঠিক আছে। স্যালারি অ্যাজ আ পার্ট টাইম লেকচারার ইন মেডিকেল কলেজ, gift received from patient, consultation fees, retainer fees from X Limited, savings bank account থেকে ইন্টারেস্ট পেয়েছে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস, গভর্নমেন্টের কোনো সিকিউরিটিসে মানে শেয়ার টেয়ারে পয়সা লাগিয়েছিল সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে। এই সমস্ত ইনকাম হলো। খরচা কি বলেছে, এদিককার খরচা দেখা যাক। হাউস হোল্ড এক্সপেন্স, সংসার চালানোর জন্য 90,000 টাকা খরচা করেছে। থার্ড ইনস্টলমেন্ট অফ কার, গাড়ির ইএমআই পে করেছে। কত টাকা ইএমআই পে করেছে, 60,000। একটা ইএমআই, পাঁচটা ইএমআই দিতে হবে, যার মধ্যে দুটো দিয়ে দিয়েছে, 3 নম্বর এটা, এক একটা ইএমআই 60,000 করে। ওকে, এটা একটা নতুন অ্যাডজাস্টমেন্ট হবে, আমি পরে বলছি। রেন্ট অফ ক্লিনিক, ইলেকট্রিক চার্জেস, ইনকাম ট্যাক্স, কার এক্সপেন্সেস, স্টাফ স্যালারি, মেডিসিন পারচেস, গিফট টু ডটার্স, সার্জিক্যাল ইকুইপমেন্ট পারচেস করেছে, আর ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। মধ্যা কথাটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট সিম্পলি তোমাকে দিয়ে দিয়েছে। অ্যাডজাস্টমেন্টে কি দিয়েছে দেখো, 2/3 of the motor car expenses relates to his profession। মোটর কারের 2/3 অংশ প্রফেশনের জন্য, তার মানে মোটর কার যেটা ইউজ করে পুরোটা প্রফেশনাল পারপাসে ইউজ করে না। 2/3 প্রফেশনাল পারপাস, 1/3 পার্সোনাল পারপাস। তো আমি যখন প্রফেশনাল ইনকাম বলো বা প্রফেশনাল এক্সপেন্সেস ক্যালকুলেট করবো তখন 2/3টাই নেবো। ওকে, মেডিসিন কস্টিং 20,000 ওয়ার টেকেন ফর দ্য ট্রিটমেন্ট অফ হিজ সন। ও নিজে যেহেতু ডাক্তার, ওর ছেলের জন্য 20,000 টাকার মেডিসিন ও বিজনেস থেকে নিয়েছে। ডেপ্রিসিয়েশন মোটর গাড়ির ওপর 15%, বুকসের ওপরে 40%, সার্জিক্যাল ইকুইপমেন্টের ওপর 15% চার্জ করতে বলেছে। আর ক্যাশ পেমেন্ট 50,000 টাকা মেড বাই আ পেশেন্ট, একটা 50,000 টাকার পেমেন্ট একটা পেশেন্ট করেছে, ওয়াজ নট অ্যাকাউন্টেড ইন দ্য বুকস, বলতে সেটা ধরা হয়নি। ওকে, তোমাকে এখান থেকে বের করতে হবে ইনকাম ফ্রম প্রফেশন কত টাকা হবে। ঠিক আছে, আমি অ্যাডজাস্টমেন্টগুলো পরে আলোচনা করছি। রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টটা বুঝতে পারলে কিনা দেখে নাও একবার। রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট সম্বন্ধে কোনো ডাউট থাকলে বলো। क्लियर, चलो शुरू করছি একবার। হেডিং পড়ো। হ্যাঁ, কম্পিউটেশন অফ profit and gains, profit and
gains of business or profession of Dr. Vaidya for the অ্যাসেসমেন্ট ইয়ার কত তোমাদের 20-21 ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 20-21 ওকে ক্লিয়ার তো দুটো রুপিসের কালাম হবে রুপিস হ্যাঁ 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 পিজিবিপি প্রফেশনাল ইউজ হয় পিজিবিপি ঠিক আছে ওকে তো সবার প্রথমে লিখবো আমি কি গ্রস ইনকাম ফ্রম প্রফেশন ভেতরে লিখবে হ্যাঁ গ্রস ইনকাম ফ্রম মোট কী কী ইনকাম হয়েছে চলো এবার রিসিপ্ট সাইডটা এক এক করে ফলো করো রিসিপ্ট সাইডটা এক এক করে ফলো করো প্রথম রিসিপ্ট সাইডে কী ইনকাম আছে দেখো ব্যালেন্স বিডি আছে ব্যালেন্স বিডিতে কোনো ইনকাম নয় তারপর কি বলেছে এক্সামিনার ফিস কত টাকা এক্সামিনার ফিস পেয়েছে 2000 টাকা এবার চিন্তা করো এই যে এক্সামিনার ফিস যেটা পাচ্ছে ঠিক আছে এই এক্সামিনার ফিসটা কি প্রফেশনাল গ্রাউন্ডে পাচ্ছে এদের ইনকাম ফ্রম আদার সোর্স তাই না এটা প্রফেশনাল গ্রাউন্ডে নয় তো এই ইনকামটাও ট্যাক্সেবল হবে কিন্তু এই হেডে নয় ইনকাম ফ্রম আদার সোর্সে যখন আমি আদার সোর্স করবো তখন করবো এটা ওকে চলো এগো ধীরে ধীরে তারপর ভিজিটিং ফি তো এখানেই হচ্ছে ভিজিটিং ফি মানে হসপিটাল ভিজিট করেছে এর ইনকাম তো লেখো ভিজিটিং ফিস হ্যাঁ ভিজিটিং ফিস কত টাকা ভিজিটিং ফিস হয়েছে 1,20,000 ইনার কালামে লিখবো ওকে তারপর সেল অফ মেডিসিন এও ইনকাম সেল অফ মেডিসিন কত টাকা 2,40,000 এও ইনকাম তারপর স্যালারি অ্যাজ আ পার্ট টাইম লেকচারার ইন মেডিকেল কলেজ এই হেড ইনকাম আসবে পার্ট টাইম লেকচারগিরি করছে লেকচারই দিচ্ছে আদার সোর্স বা স্যালারি পেয়েছে তো ইনকাম ফ্রম স্যালারিতে পড়বে হয়তো ঠিক আছে এই হেডে আসবে না আবার এখান থেকে তাহলে 10,000 টাকা পেয়েছে বছরে কত হবে 1,20,000 আবার 50,000 টাকা ডিডাকশন হবে ঠিক আছে চলো নেক্সট গিফট রিসিভ ফ্রম পেশেন্ট আমি ধরে নিচ্ছি এটা প্রফেশনাল গ্রাউন্ডেই পেয়েছে পেশেন্ট যেহেতু দিয়েছে এখানে লিখবো গিফট ফ্রম পেশেন্ট কত টাকা গিফট ফ্রম পেশেন্ট আছে 20,000 গিফট ফ্রম পেশেন্ট 20,000 টাকা গিফট পেয়েছে ওকে তারপরে গো কনসালটেশন ফিস এও তো ইনকাম কত টাকা কনসালটেশন ফিস 80,000 ক্লিয়ার তারপর রিটেনার ফিস এও ইনকাম কিন্তু এখানে রিটেনার ফিস কিছু কিছু বইতে অথাররা এটা বিজনেস ইনকাম হিসেবে দেখিয়েছে কিছু কিছু বইতে বিজনেস ইনকাম হিসেবে দেখায়নি ঠিক আছে তো অসুবিধা নেই তুমি যদি এই বই ফলো করছো এই বইতে রিটেনার ফিসটাকে ইনকাম হিসেবে দেখায়নি কিন্তু তুমি যদি সিএইচ সেনগুপ্তের বই ফলো করো সেখানে কিন্তু রিটেনার ফিসটা ইনকাম হিসেবে দেখানো আছে রিটেনার ফিস মানে হলো কোনো
রিটেনার ফিস হলো, রিটেনার ফিস তাহলে নিচ্ছি না। তারপর কি আছে? সেভিংস ব্যাংক, পড়ো পড়ো। আদার সোর্সে যাবে। তারপর এটা আদার সোর্স। ওকে, এবার অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4-এ চলে এসো। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4 কি বলেছে পড়ো। বলছে ক্যাশ পেমেন্ট, খরচা নয়, ইনকাম। ক্যাশ পেমেন্ট 50,000 মেড বাই আ পেশেন্ট পার্টি ক্যাশ পেমেন্ট করেছে। এখানে কিন্তু ওই 10,000 वाला নিয়ম চলবে না, ওটা তুমি যদি পেমেন্ট করো সেখানে লাগু হবে। এটা তোমার তো ইনকাম, তো 50,000 টাকা একটা পেশেন্ট পার্টি ক্যাশ পেমেন্ট করেছে, যেটা বলছে এখানে অ্যাকাউন্টেড ফর করা হয়নি। তাহলে এই 50,000 টাকা তোমাকে কী করতে হবে? ইনকাম হিসেবে ঢোকাতে হবে। প্র্যাকটিক্যালি চিন্তা করো, একটা পেশেন্ট পার্টি এসছে, 50,000 টাকা তোমাকে ক্যাশ পেমেন্ট করে দিয়েছে, বাট তুমি সেটা অ্যাকাউন্টেড ফর করোনি। তাহলে এই যে 50,000 টাকা, এটা তোমাকে ইনকাম হিসেবে দেখাতে হবে। তাহলে আমি এখানে লিখবো ক্যাশ পেমেন্ট ফ্রম পেশেন্ট, ক্যাশ রিসিভ ফ্রম পেশেন্ট লেখো। ক্যাশ রিসিভ ফ্রম পেশেন্ট, কত টাকা ক্যাশ রিসিভ করেছে? 50,000। ক্লিয়ার? ক্লিয়ার? ব্যাস, আর কোনো ইনকাম নেই। যোগ করে আমি কী করবো? বাইরে পাঠিয়ে দেবো। যোগ করো। তাহলে প্রফেশন করে ওর মোট ইনকাম হয়েছে 5,10,000। ওকে, হ্যাঁ, বাইরে লাগিয়ে লিখতে হবে না। ওকে, এবার এখান থেকে খরচাগুলো মাইনাস হবে, তো আমি লিখবো লেস প্রফেশনাল এক্সপেন্সেস। তো ইনকাম থেকে এক্সপেন্সেস কী করে দেবো? আমি মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যায়। চলো এবার এক্সপেন্স মানে পেমেন্ট সাইডে দেখতে হবে। প্রথম কি আছে বলো? প্রফেশনাল বুকস পারচেজ, ডেপ্রিসিয়েশন হবে, বুকসের উপর ডেপ্রিসিয়েশন হবে। তারপর বলো মেম্বারশিপ ফিস, এটা খরচা, তো আমি লিখবো এখানে মেম্বারশিপ ফিস। কত টাকা মেম্বারশিপ ফিস? 2,000। ক্লিয়ার? তারপর এদিকে চলে এসো, হাউস হোল্ড এক্সপেন্স, বলো আসবে কি আসবে না? এটা পার্সোনাল খরচা। নেক্সট, থার্ড ইনস্টলমেন্ট অফ কার, এটা ডেপ্রিসিয়েশন হবে, আমি পরে করছি। গাড়ির ইনস্টলমেন্ট দিয়েছে, এটা খরচা নয়, ডেপ্রিসিয়েশন হবে, ক্যাপিটাল এক্সপেন্সেস। রেন্ট অফ ক্লিনিক, এটা আসবে, ক্লিনিকের রেন্ট। হ্যাঁ, রেন্ট অফ ক্লিনিক, কত টাকা রেন্ট অফ ক্লিনিক? 26,000 টাকা। ওকে, নেক্সট ইলেকট্রিক চার্জেস লিখে দাও। কত টাকা ইলেকট্রিক চার্জেস? 8,000 টাকা। তারপর বলো ইনকাম ট্যাক্স, বলো এটা আসবে কি আসবে না? আসবে না, তার কারণ ইনকাম ট্যাক্স পার্সোনাল খরচা, ও তো ইন্ডিভিজুয়াল। তো তোমরা যখন সোল প্রপার্টি ব্যবসা ফাইনাল অ্যাকাউন্টস করেছিলে, ইনকাম ট্যাক্স পিএলে চার্জ করতে না ক্যাপিটাল থেকে মাইনাস করতে? তাহলে তো ইনকাম নয়, ওর এই এক্সপেন্সেস নয়। ঠিক আছে, চলো এগো। তারপর কার এক্সপেন্সেস 60,000, দেখো কার এক্সপেন্সেস আসবে, কিন্তু খেয়াল রাখবে কারের পুরোটা প্রফেশনাল পারপাসে ইউজ হয়নি, প্রফেশনাল পারপাসে ইউজ হচ্ছে কতটা? 2/3। তাহলে 60,000-এর
2/3 কত হচ্ছে? 40,000 টাকা। ওকে, তারপর স্যালারিও খরচা, কত টাকা দিয়েছে বলো? 40,000। তারপর এও খরচা, কিন্তু মেডিসিন পারচেস টোটাল করেছে 1,60,000, যার মধ্যে ওর ছেলের জন্য লাগিয়েছে কত টাকা? 20,000 টাকা। তাহলে যেটা ছেলের জন্য খরচা করেছে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে বিজনেসের জন্য কত টাকা খরচা করেছে? 40,000। 1,60,000 টোটাল ওষুধ কিনেছে, ওই 1,60,000 ওষুধ থেকে 20,000 টাকা নিজের ছেলেকে, 20,000 টাকার ওষুধ নিজের ছেলেকে দিয়ে দিয়েছে। তাহলে বাইরে তাহলে বিক্রি করেছে কত টাকার ওষুধ? 1,40,000 টাকা। এখানে হবে পারচেজ অফ মেডিসিন। পারচেজ অফ মেডিসিন। ওকে, কত টাকা বলো? 1,40,000। কি করে এলো? 1,60,000 থেকে 20,000 মাইনাস। ওকে, এবার নেক্সট আমাকে বের করতে হবে ডেপ্রিসিয়েশন, তাই তো? আচ্ছা, প্রথম ডেপ্রিসিয়েশন কত? কোথায়? ঠিক আছে, এখানে আর কোনো খরচা নেই। এবার শুধু ডেপ্রিসিয়েশনগুলো বসাতে হবে, এক এক করে বসাচ্ছি। প্রথম ডেপ্রিসিয়েশন কার ওপর হবে? বুকসের ওপর, তাই তো? তো দেখো ডেপ্রিসিয়েশন অন বুকস। আচ্ছা, আমি তাহলে সেকশন 32 শিখেছিলাম তো, তাহলে সেকশন 32 অনুযায়ী যেভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হয় সেভাবে ক্যালকুলেট করি। চলো, ওখান থেকে 3-4 লাইন ছেড়ে দাও, 3-4 লাইন ছেড়ে দিয়ে লেখো নোট। হেডিং করবে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। ক্যালকুলেশন অফ কার কার ওপর ডেপ্রিসিয়েশন হবে? বুকসের ওপর হবে। চলো লেখো বুকস, তারপর কার, কারের ওপর হবে, তারপর সার্জিক্যাল ইকুইপমেন্টের ওপর হবে, সার্জিক্যাল ইকুইপমেন্টের ওপর হবে। ওকে, আচ্ছা, পাশে পাশে রেটগুলো লিখে রাখতে পারো তুমি। বুকসের রেট কত পার্সেন্ট? 40%। কার্ডের রেট কত পার্সেন্ট? 15%। সার্জিক্যাল ইকুইপমেন্টের রেট 15%। ওকে, চলো সবার প্রথম কি লিখতে হয়? ওপেনিং WDB। বুকসের কোনো ওপেনিং WDB ছিল? ছিল না। কারের ছিল, কারেরটা আমি পরে করছি। কারের ছিল, তার কারণ কারের তো EMI সিস্টেমে কেনা, তার মানে গাড়িটা আগের বছরও কেনা হয়েছে, টোটাল 5টা EMI ঠিক হয়েছিল, এটা 3 নম্বর EMI, তার মানে আগে 2টো EMI দেওয়া হয়ে গেছে, তার মানে কারের ওপেনিং WDB ছিল। কারটা আমি পরে করছি, ঠিক আছে? সার্জিক্যাল ইকুইপমেন্টে কোনো ওপেনিং WDB ছিল? নেই। তারপর কি লিখতাম? অ্যাট পারচেস। পারচেস ডিউরিং দ্য ইয়ার। বুকস কত টাকার পারচেস করেছিল? দেখো তুমি পেমেন্ট সাইডে দেওয়া আছে 20,000 টাকার বুকস পারচেস করেছিল। মোটর কার এবছর পারচেস করেনি। আর সার্জিক্যাল ইকুইপমেন্ট কত টাকা পারচেস করেছিল? 60,000। ওকে, কোনো সেল নেই, যোগ করলে কত আসছে লেখো, ওটাই লেখো 20,000
মোটর কারটা পরে করছি, 60,000। এখান থেকে মাইনাস হবে লেস সেল প্রসিড বা সেলস ডিউরিং দ্য ইয়ার। কোনো সেল নেই, তাহলে ব্যালেন্স কত পড়ে থাকলো? 20,000। মোটর কারটা পরে করছি, সার্জিক্যাল ইকুইপমেন্টে কত পড়ে রইল? 60,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, গাড়িগুলো কবে, বুকস কবে কিনেছে আর সার্জিক্যাল ইকুইপমেন্ট কবে কিনেছে কিছু বলে দেয়নি। তো যেহেতু ডিউরিং দ্য ইয়ার কিনেছে, আমি অ্যাজাম্পশন করছি যে বুকস বছরের প্রথম দিকেই কেনা হয়েছে, ঠিক আছে? না, যেহেতু ডিউরিং দ্য ইয়ার কিনেছে, আমি ধরছি 180 দিনের কম ইউজ হয়েছে, ঠিক আছে? এটা আমার অ্যাজাম্পশন, তোমার অ্যাজাম্পশন অন্য হতে পারে, বাট আমি অ্যাজাম্পশন করছি যে বুকস আর সার্জিক্যাল ইকুইপমেন্ট এই বছরে 180 দিনের কম ইউজ হয়েছে, যেহেতু আমাকে কোনো ডেট মেনশন করে দেয়নি। ওকে, তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে বলো? প্রথমে 20,000-এর ওপর হাফ রেট চার্জ হবে, 20%, মানে 4,000। নিচে নোটের মধ্যে 20,000-এর উপর 20%, 4,000। আমি অ্যাজাম্পশন কি করলাম? 180 দিনের কম ইউজ হয়েছে, ওই জন্য হাফ রেট 4,000। নেক্সট, ইকুইপমেন্টটা 60,000-এর ওপর 7.5%, কত হচ্ছে? 4,500, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওটা তোমাকে লিখে দিতে হবে। নর্মাল অ্যাজাম্পশন 180 দিনের কম ইউজ হয়েছে, তাই হাফ রেট। আমি অঙ্কে চলে যাই, অঙ্কে লিখে দাও। ডেপ্রিসিয়েশন অন বুকস কত টাকা? 4,000। নেক্সট, ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট কত টাকা? 4,500 টাকা। এই অবধি দেখে নাও, কোনো ডাউট আছে কিনা? ঠিক আছে, এবার শুধু বাকি আমার মোটর কার। এবার মোটর কারের ওপেনিং ডাব্লিউডিবিটা আমাকে বের করতে হবে। মোটর কারের অ্যাডজাস্টমেন্টটা পড়ো, কি বলেছে? মোটর কারে তোমাকে এখানে বলেছে, খেয়াল করে দেখো, মোটর কারের 3 নম্বর ইনস্টলমেন্ট দিয়েছে 60,000 টাকা। ওকে, আউট অফ 5। তাহলে মোটর কারটার দাম কত? তাহলে মোটর কারটার দাম কত হবে? 60,000 × 5, 3 লাখ, ঠিক আছে? এই 3 লাখ টাকা মধ্যেও অলরেডি দুটো ইনস্টলমেন্ট দিয়েছে। এবার ইনস্টলমেন্ট কবে দিয়েছে আমাকে কিছু বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি ইনস্টলমেন্ট বছরের শেষে দিয়েছে। তাহলে মোটর কারটা ক বছর ইউজ হয়েছে আমার? 1 বছর। 1 বছর ইউজ হওয়ার পর গিয়ে আমার ব্যালেন্সটা এসছে। আমাকে ফরম্যাটে কি লাগবে? আমার লাগবে ওপেনিং ডাব্লিউডিবি কবে? 1/4/2019, ঠিক আছে? তাহলে 2019-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে ও 3 নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে। 2019-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে 2018-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে তাহলে কত নম্বর ইনস্টলমেন্ট পেমেন্ট করবে?
সেকেন্ড ইনস্টলমেন্ট, তাই না? ভালো করে বোঝো জিনিসটা। ডাব্লিউডিবিটা আমার দরকার কবে? আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কত 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 থেকে কত? 1/4/19 থেকে 31/3/2020। 19-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে ও গাড়ির ইএমআই পে করেছে 3 নাম্বার। তার মানে 18-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে গাড়ির ইনস্টলমেন্ট কত নম্বর পে করবে? সেকেন্ড। 17-18 ফাইন্যান্সিয়াল ইয়ারে গাড়ির ইনস্টলমেন্ট পে করবে কত? ফার্স্ট। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো, আমাকে যদি ব্যাক ক্যালকুলেশন করতে হয় তাহলে গাড়ি 17-18 ফাইন্যান্সিয়াল ইয়ারে কিনেছিল, সেখান থেকে 1 বছর ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে, 18-19 চলে এলো। তাহলে আমার ফিগারটা কোনটা দরকার? 17-18 গাড়ি কেনা থেকে 17-18 ডেপ্রিসিয়েশন মাইনাস করে যে ফিগারটা চলে এলো সেটা হলো ফাইন্যান্সিয়াল ইয়ার 18-19। এবার সেখান থেকেও আরেকটা ইনস্টলমেন্ট চার্জ হবে, মানে ইনস্টলমেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ হবে, তবে ফিগারটা কি আসবে আমার? 1/4/2019। ক্লিয়ার? তাহলে আমি বের করি, চলো লেখো। সেকেন্ড নোট, calculation of depreciation লিখো না, calculation of opening WDV on 1/4/2019। আমার তো 1/4/2019 WDVটা দরকার। ঠিক আছে, ভালো করে বোঝো। আরেকবার বলছি, গাড়িটা 3 নম্বর ইনস্টলমেন্ট দিয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20-তে, তাহলে 2 নম্বর ইনস্টলমেন্ট কবে দেবে? 18-19-এ। প্রথম ইনস্টলমেন্ট দেবে তাহলে কত? তাহলে গাড়িটা কিনেছিল কোন সালে? 17-18। তো লেখো পারচেস প্রাইস of car on ফাইন্যান্সিয়াল ইয়ার কত? 17-18। কত টাকা হবে? 50,000 করে 6টা, তাই তো? 60,000 করে 5টা, 3 লাখ টাকা। ওকে, লেস ডেপ্রিসিয়েশন for the year 17-18। গাড়ির ওপর তো 15% হয়, কিন্তু আমি ধরছি এই বছর যে গাড়ি কিনেছি আমি ধরবো এবছর 180 দিনের কম ইউজ হয়েছে, কিনেছো তো এবছর। নর্মালি ইনকাম ট্যাক্সের তুমি অ্যাজাম্পশন করবে, যদি রানিং ইয়ারে কোনো কিছু কেনে এবং তার যদি ডেট মেনশন করে দেওয়া না থাকে, তুমি ধরবে 180 দিনের কম ইউজ হয়েছে। তাহলে 17-18 সালে ডেপ্রিসিয়েশন কত হবে? 3 লাখের ওপর 7.5%। কত হচ্ছে বলো? 5,500। ব্যালেন্স কত আসছে? 2,57,500। তাহলে এই যে ব্যালেন্সটা আসবে, এটা কবেকার ব্যালেন্স? 1/4/2018, তাই তো? এক 1/4/2018 ব্যালেন্স। ঠিক আছে, এইবার 18 ডেপ্রিসিয়েশন চার্জ হবে, লেস ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার 18-19। কারণ তোমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কত? 19-20 তো? হ্যাঁ অবশ্যই, তার উপর 15% হবে। 2,77,500 ইন্টু 15%, কত হচ্ছে? 41,600।
অ্যাকচুয়ালি হয় 625। 625 বিয়োগ করো। 2,35,875। 2,35,875। ওকে, এই ব্যালেন্সটা কবেকার ব্যালেন্স? এটাকে লিখবো আমি WDV অন 1/4/2019, 2,35,875। ক্লিয়ার? এবার এই ব্যালেন্স ওপেনিং WDVটা যাবে কোথায়? আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে। ওকে, হ্যাঁ, এবার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে ওখানে চলে এসো। ওপেনিং WDV কত বেরোলো বলো? 2,35,875। কোনো পারচেস ছিল না, তাহলে যোগ করলে কত আসছে? 2,35,875। কোনো সেলও ছিল না, তাহলে ক্লোজিং ব্যালেন্স আসবে 2,35,875। ঠিক আছে, এর ওপর ডেপ্রিসিয়েশন কত হবে? 2,35,875 ইন্টু 15%, কত হচ্ছে বলো? 35,381। ঠিক আছে, তাহলে আমি অঙ্কে চলে যাবো এবারে। ডেপ্রিসিয়েশন অন মোটর কার কত হবে? 35,381 ইন্টু 2/3, কারণ পুরো মোটর কারটা তো প্রফেশনাল পারপাসে ইউজ হয় না। কত আসছে বলো? 587। 23,587। 23,587। ওকে, চলো, ক্লিয়ার তো? হ্যাঁ, যোগ করে বাইরে পাঠাও। 587। ফাইনালি কত বাইরে যাচ্ছে বলো? কত? 288,087। ঠিক আছে, তাহলে উপরে দেখো ইনকাম আছে, নিচে এক্সপেন্সেস আছে, তাহলে ইনকাম ফ্রম প্রফেশন কত আসবে? 221,913। 221,913। ওকে, 221,913। ঠিক আছে, এটা নাম দেবো ইনকাম ফ্রম প্রফেশন। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। চলো তারপর আরেকটা অঙ্ক করি। ক্লিয়ার? চলো একটা 38 অঙ্ক করি।
পড়ো কি বলেছে। পড়ি। মিস্টার রূপম গোস্বামী 45 ইয়ার্স। এই 45 ইয়ার্সে কেন দেওয়া আছে? কারণ ইনকাম ট্যাক্সে 60 বছরের আগে অবধি একরকম রেট, 60 থেকে 79 বছর অবধি একরকম রেট, 80 থেকে আরেক রকম রেট, যার জন্য বয়সটা দিয়ে দিয়েছে। আর এই কারণেই ইনকাম ট্যাক্সের প্যান কার্ডে দেখবে ডেট অফ বার্থ লেখা থাকে, ঠিক আছে। ইজ আ মেডিকেল প্র্যাকটিশনার অফ কোচি। হিজ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। বাহ, ও তো ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানিয়েই দিয়েছে তোমাকে। কী কী ইনকাম এক্সপেন্ডিচার করেছে দেখো। ডেবিট সাইডে এক্সপেন্ডিচার আছে, ক্রেডিট দিকে ইনকাম। আগে ইনকামগুলো করছি। ইনকাম কী আছে? সবার প্রথম কনসালটেশন ফিস, মেডিকেল চার্জেস, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, উইনিং ফ্রম লটারি, রেন্ট ফ্রম প্রপার্টি লেট আউট। তাহলে এখানে টোটাল 5খানা ইনকাম দিয়েছে, কিন্তু আমাকে বের করতে দিয়েছে ইনকাম ফ্রম প্রফেশন। তো আমি কটা ইনকামকে নেবো এখান থেকে? কনসালটেশন ফিস আসবে কি আসবে না? 100% আসবে। মেডিকেল চার্জেস আসবে কি আসবে না? 100% আসবে। ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে, এটা ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। উইনিং ফ্রম লটারি, এটাও ইনকাম ফ্রম আদার সোর্স। রেন্ট ফ্রম প্রপার্টি লেট আউট, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে। তা দুটো জিনিস আসবে এখানে, বলেই তো দিয়েছে ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি। প্রপার্টি ভাড়া দিয়ে ইনকাম হচ্ছে, ঠিক আছে। তো এখানে তো এরকম বলে দেওয়া আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করবে না, বলে দেওয়া থাকবে না। ওখানে ব্যাংক স্টেটমেন্ট থাকবে, তোমাকে ক্লায়েন্টকে দিয়ে দেবো তো এই যে টাকাটা ঢুকেছে, কোত্থেকে ঢুকেছে। ও তখন বলবে তোমাকে এটা তো ঘর ভাড়া পাই, তখন ওখানে পাশে লিখে গোল করে লিখে দেখে দেবে এটা হাউস প্রপার্টি ইনকাম। বুঝতে পেরেছি? এখানে তো বলে দিচ্ছে, এখানে তোমার এটা বানিয়ে দিয়েছে মানে অর্ধেক কাজটা তোমার করেই দিয়েছে ও, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করবে, ক্লায়েন্ট এসে বানাতে পারে না। তুমি চিন্তা করে দেখো, তো প্র্যাকটিক্যালি যখন কাজ করবে এগুলো ক্লায়েন্ট বানাতে পারে না, তোমাকেই বানাতে হবে। চলো এবার খরচার দিকে আসো। কী কী খরচা দিয়েছে? মেডিকেল কনজিউম, স্যালারি স্টাফেদের, ক্লিনিক কনজাম্পল মানে ক্লিনিকের খরচা, রেন্ট পেড, এই রেন্টটা কিছু বলে দেয়নি, আমি দেখি যে অ্যাডজাস্টমেন্টে কিছু বলে দেওয়া আছে কিনা। অ্যাডভার্টাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর অ্যাপ্রুভড সায়েন্টিফিক রিসার্চ, এটা আমি পরে বলছি এটা নিয়ে কী কনসেপ্ট আছে। ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক্যাল ইকুইপমেন্ট, ওরা একটা ডেপ্রিসিয়েশন চার্জ করেছে। নেট প্রফিট 2,34,000 বের করেছে। ওকে, তো আমাকে এখান থেকে বের করতে হবে ইনকাম ফ্রম প্রফেশন। অ্যাডজাস্টমেন্ট কী দিয়েছে? ক্লিনিক ইকুইপমেন্ট বছরের শুরুতে ছিল 3,60,000, নিউ অ্যাকুইজিশন করেছে অক্টোবরে 80,000 টাকা, এটা ডেপ্রিসিয়েশন করতে কাজে লাগবে। রেন্ট পেড ইনক্লুড আছে 28,800, পেড বাই আ চেক, চেকে পেমেন্ট করেছে, কোনো অসুবিধা নেই। টুয়ার্ডস রেন্ট ফর ইজ রেসিডেন্স, নিজের বাড়ির রেন্ট দিয়ে দিয়েছে। তাহলে এখানে রেন্ট পেড কত দেওয়া আছে? 96,000। 96,000-এর মধ্যে 28,800 বলছে বাড়ির রেন্ট, তাহলে যখন আমি লিখবো তখন মাইনাস করে লিখবো। হ্যাঁ, ওকে। তারপর রেন্ট রিসিভ রিলেট টু হাউস প্রপার্টি লেট আউট অ্যাট কোচি, মিউনিসিপ্যাল ট্যাক্স রেট 7,200। এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স বলেছে কত? 7,200 টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছে। পেড ইন জানুয়ারি হ্যাজ বিন ইনক্লুডেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, তাহলে এই মিউনিসিপ্যাল ট্যাক্সটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে ঢুকে আছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যত টাকা আছে সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্সটা মাইনাস হয়ে যাবে, কারণ মিউনিসিপ্যাল ট্যাক্সটা তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আইটেম। ক্লিয়ার? চলো তারপর ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক্যাল ইকুইপমেন্ট 15% ডেপ্রিসিয়েশন দিয়ে দিয়েছে। কম্পিউট ইনকাম ফ্রম প্রফেশন, তোমাকে বের করতে হবে ইনকাম ফ্রম প্রফেশন, একদম ইজি। ক্লিয়ার? চলো আমি করি। চলো আমি করছি। প্রথম কি হবে? ইনকামের মধ্যে কনসালটেশন ফিস, তাই তো? কনসালটেশন ফিস কত টাকা? 8 লাখ টাকা। তারপর
মেডিকেল চার্জেস কত টাকা? 8,80,000। টোটাল তাহলে কত টাকা বাইরে যাবে? 16,80,000। ক্লিয়ার? 16,80,000 হলো। এবার লেস প্রফেশনাল এক্সপেন্সেস। প্রফেশনাল এক্সপেন্স প্রথম খরচা কি আছে বলো? মেডিকেল কনজিউম এও খরচা। মেডিসিন কত টাকা? মেডিসিন 6,72,000। মেডিসিন কনজিউম 6,72,000। তারপর স্টাফ স্যালারি ও মাইনাস হবে। স্টাফ স্যালারি 3,40,000। 3,40,000। তারপর ক্লিনিক কনজাম্পল এও খরচা, এও মাইনাস হবে। ক্লিনিক কনজাম্পল 1,24,000। রেন্ট পেড, এবার রেন্ট পেড থেকে 28,800 টাকা মাইনাস হবে, যেটা ঘরের রেন্ট ছিল। রেন্ট পেড কত ছিল? 96,000 মাইনাস 28,800, 67,200। তারপর অ্যাডমিন এক্সপেন্সেস, ওখান থেকে একটা মিউনিসিপ্যাল ট্যাক্স ওর মধ্যে ঢুকে গেছে, তাহলে 2 লাখ থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স কত ঢুকে গেছে? 7,200। মিউনিসিপ্যাল ট্যাক্স মাইনাস করে দাও, 1,92,800। তারপর পেমেন্ট টু আইআইটি দিল্লি, আইআইটিকে দিয়েছে ফর অ্যাপ্রুভড সায়েন্টিফিক রিসার্চ। মনে রাখবে, কোনো অ্যাপ্রুভ অর্গানাইজেশনকে সায়েন্টিফিক রিসার্চের জন্য যদি কোনো টাকা দেয়, যা টাকা দেবে তার 150% ছাড় হবে। 150, কারণ দেশে অ্যাপ্রুভড সায়েন্টিফিক রিসার্চ এসব টেকনোলজিক্যাল কাজের ডেভেলপমেন্টের জন্য তুমি যদি রিসার্চ করার জন্য কোনো ন্যাশনাল ইনস্টিটিউটকে বা অ্যাপ্রুভড ইনস্টিটিউটকে যদি কোনো পয়সা দাও, সেখানে যত পয়সা দেবে তার 1% ছাড়। সেকশন 35, সেকশন 35। তাহলে এখানে লেখো পেমেন্ট টু আইআইটি দিল্লি, তাই তো? কত টাকা পেমেন্ট করেছিল? 80,000। তাহলে 80,000-এর 150%, 1,20,000। ঠিক আছে? সেকশন কত এটার? 35। হ্যাঁ, লিখে রাখো, সেকশন 35 দেখবে। ওকে, তারপর আচ্ছা, ওরা একটা ডেপ্রিসিয়েশন বের করে দিয়েছে, খেয়াল করে দেখো। ওরা একটা ডেপ্রিসিয়েশন দিয়েছে, তো ওই ডেপ্রিসিয়েশন নেবো না আমরা আমাদের ডেপ্রিসিয়েশন বানিয়ে নেবো? আমাদের সেকশন 32-তে যা বলছে সেটা বের করে নেবো। চলো নোটে লেখো। এক নম্বর নোট, ডেপ্রিসিয়েশন আন্ডার সেকশন 32। সর্বপ্রথমে কি লিখবো? ওপেনিং WDB, তাই তো? অন 1/4/2019 কত টাকা ওপেনিং WDB ছিল? 1 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলেছে 3,60,000। অ্যাড পারচেস ডিউরিং দ্য ইয়ার, কত টাকা পারচেস করেছে? 80,000। তাহলে 3,60,000 আর 80,000 যোগ করলে কত হয়? 4,40,000, তাই তো? লেস সেল ডিউরিং দ্য ইয়ার,
কত টাকা সেল? সেল কত টাকা? কোনো সেল নেই, তাহলে ব্যালেন্স কত করে থাকবে? 4,40,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকা হবে বলো? যে মেশিনটা 80,000 টাকা দিয়ে কিনেছে, অক্টোবর মাসে কিনেছে, অক্টোবরের কত তারিখে কিনেছে? তাহলে অক্টোবরে কদিন ইউজ হয়েছে? 31 দিন হয়। নভেম্বরের 30, ডিসেম্বরে 31, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 29, আর মার্চের 31, 183 দিন হয়ে গেছে। তাহলে পুরো মেশিনটার ওপর 4,40,000 যেটা আছে তার ওপর 15% মেরে দেবো আমি। 4,40,000-এর ওপর 15%। তুমি এইভাবেও দেখাতে পারো, অথবা 80,000-এর ওপর 15% প্লাস 3,60,000-এর ওপর 15%, যেমন ইচ্ছা। টোটাল ডেপ্রিসিয়েশন আছে 66,000। কেন 80,000-এর ওপর 15% বোঝা গেল? 180 দিনের বেশি ইউজ হয়েছে। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন কত টাকা? ডেপ্রিসিয়েশন 66,000। ক্লিয়ার? হ্যাঁ, আমি শুধু ডেপ্রিসিয়েশন লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। যোগ করে বাইরে পাঠাও কত হচ্ছে। আর তো কোনো খরচা নেই তো? আর তো কোনো খরচা নেই। কত হচ্ছে দেখো? 15,82,000। 15,82,000। চলো ব্যালেন্স করো। 98,000। এর নাম দেবো ইনকাম ফ্রম প্রফেশন। ইনকাম ফ্রম প্রফেশন। ক্লিয়ার? একদম সিম্পল জিনিস, কোনো মুশকিল কিছুই নেই। বাইরে হবে, ঠিক আছে? একবার দেখে নাও কোনো ডাউট আছে কিনা। তাহলে এটা করলাম আমরা ডাক্তারদের, ঠিক আছে? এবার একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের করি। Question number 33. Following is the receipt and payment account of Mr. Shruti, a practicing chartered accountant, for the year ended 31 March 2020. Okay? Opening receipt payment account দিয়েছে, opening balance দিয়েছে, audit fees, income from other accounting work, examiner remuneration মানে খাতা দেখেছে, প্রেজেন্ট ফ্রম ক্লায়েন্টের কাছ থেকে গিফট পেয়েছে, আর ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তাহলে এই যে ইনকামগুলো হয়েছে। খরচা কী করেছে দেখো? রেন্ট 30,000 টাকা রেন্ট, স্টাইফেন্ড টু আর্টিকেল ক্লার্ক, আমাদের মধ্যে যারা আর্টিকেল আছে তাদেরকে স্টাইফেন্ড দিয়েছে 12,000 টাকা, স্যালারি টু অফিস স্টাফ 25,000 টাকা, হাউস হোল্ড এক্সপেন্সেস 64,500 টাকা, মোটর কার এক্সপেন্সেস 18,000, সাবস্ক্রিপশন টু সি ইনস্টিটিউট, ওই যেটা দিতে হয় না মেম্বারশিপ, ওইটা, ডোনেশন টু সিইউ, ডোনেশন দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে, নিউজ পেপার কিনেছে 2,400 টাকা দিয়ে, মোটর কার কিনেছে 1,00,000 টাকা দিয়ে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছে 7,600 টাকা দিয়ে। তাহলে ক্লোজিং ব্যালেন্স চলে এলো 23,000। তো সিম্পল একটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট তোমাকে দিয়ে দিয়েছে। ওকে, সিম্পল তোমাকে একটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছে। এবার রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে দেখো। রেন্ট ইন রেসপেক্ট অফ প্রিমাইসেস occupied by Mr. Chomal, 1/2 of premises used for her own residence and other half used for his office। মানে যে প্রিমাইসেসে ও থাকে, ঠিক আছে, তার অর্ধেকটা অফিস পারপাসে ইউজ হচ্ছে, অর্ধেকটাও নিজে থাকছে। তার মানে যে রেন্টটাও পে করছে সেটা অর্ধেক ভাগ হয়ে যাবে। একটা প্রিমাইসেস নিয়েছে যার হয়তো মনে করো দোতলা প্রিমাইসেস, একতলায় ও থাকে, গ্রাউন্ড ফ্লোরে ও নিজে
অফিস করছে। টোটাল একটা ফ্লোরের ভাড়া যদি 30,000 হয়, তাহলে প্রফেশনাল খরচা কত হবে? 15,000 হবে। তাহলে রেন্ট যখন আমি খরচা করব 15,000 হিসেবেই দেখাবো। 1/2 of the motor car expenses in respect of her professional practice। তাহলে মোটর কারের অর্ধেকটা বলেছে প্রফেশনাল প্র্যাকটিসের জন্য হয়, তার মানে অর্ধেকটা পার্সোনাল পারপাসে ইউজ হয়। WDB of motor car, ওপেনিং WDB হলো 50,000, সেল প্রসিড অফ মোটর কার 40,000, নিউ মোটর কার পারচেস করেছিল জানুয়ারি মাসে, যে মোটর কারটা পারচেস করেছিল সেটা জানুয়ারি মাসে। ডেপ্রিসিয়েশন মোটর কারের উপর কত পার্সেন্ট বলেছে? 15% পার অ্যানাম। তোমাকে এখান থেকে ইনকাম ফ্রম প্রফেশন বের করতে হবে। চলো স্টার্ট করি অঙ্কটা। চলো শুরু করি। তো প্রথমে হবে গ্রস ইনকাম ফ্রম, আমি আর হেডিংটা লিখছি না, ঠিক আছে? প্রথমে কি লিখবো? গ্রস ইনকাম ফ্রম প্রফেশন। গ্রস ইনকাম ফ্রম প্রফেশন। বলো ইনকাম কি কি হয়েছে ওর? প্রথম ইনকাম কি আছে? অডিট ফিস। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মেইন ইনকামই তো অডিট ফিস। অডিট ফিস কত টাকা অডিট ফিস পেয়েছে? 1,80,000। ক্লিয়ার? তারপর ইনকাম ফ্রম আদার অ্যাকাউন্টিং, ওটা ওদের ইনকাম। হয়তো কোথাও টিডিএস এর কাজ করেছে, কোথাও জিএসটির কাজ করেছে, সেগুলো। তো ইনকাম ফ্রম আদার্স অ্যাকাউন্টিং ওয়ার্কস কত টাকা? 60,000 টাকা। নেক্সট, এক্সামিনার রেমুনারেশন, এটা আসবে না। তারপর প্রেজেন্ট ফ্রম কি, মানে গিফট ফ্রম ক্লায়েন্ট, এটা আসবে। প্রেজেন্ট, এটা না না যা লিখেছে তাই লিখো। প্রেজেন্ট ফ্রম ক্লায়েন্ট, $2,000। তারপর ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, তো আদার সোর্সের আইটেম। চলো যোগ করে বাইরে বাড়াও। $2,42,000। ক্লিয়ার? নেক্সট এবারে লেস প্রফেশনাল এক্সপেন্সেস। প্রফেশনাল এক্সপেন্সেস কত হবে? প্রথম এক এক করে করি। প্রথম খরচা কি আছে? রেন্ট। তো রেন্ট তো 50-50 ভাগ হয়ে যাবে, কারণ নিজের বাড়ির জন্য অর্ধেক রেন্ট আছে। তাহলে রেন্ট 30,000 টাকা ছিল, 30,000-এর হাফ 15,000। ক্লিয়ার? 30,000 টাকা ছিল, তার অর্ধেক। তারপর বলো স্টাইফেন্ড টু আর্টিকেল, তাহলে তো খরচা। স্টাইফেন্ড টু আর্টিকেল ক্লার্ক কত টাকা? 12,000 টাকা। নেক্সট, তারপর স্যালারি টু অফিস স্টাফ, এও খরচা। স্যালারি টু অফিস স্টাফ কত টাকা? 25,000। তারপর হাউস হোল্ড তো আসবে না। মোটর কার, মোটর কার তাহলে অর্ধেকটা আসবে। তো মোটর কার এক্সপেন্সেস, বলো মোটর কার এক্সপেন্সেস কত? 18,000। তো পুরো আসবে না, 18,000-এর হাফ হয়ে যাবে, 9,000। তারপর বলো সাবস্ক্রিপশন টু সি ইনস্টিটিউট, এও খরচা। সাবস্ক্রিপশন টু
সিএ ইনস্টিটিউট কত টাকা? 2500 টাকা। ওকে, নিউজ পেপার এও খরচা। হ্যাঁ, ডোনেশন টু সিইউ, ডোনেশন এখানে আসবে না, ডোনেশন টু সিইউ আসবে না, কারণ এটা পার্সোনাল খরচা। তোমার প্রফেশনাল গ্রাউন্ডের সাথে ডোনেশনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? চলো, সাবস্ক্রিপশন টু সিএ হয়ে গেল, ডোনেশন টু সিইউ আসবে না, ডোনেশন খরচা না, নিউজ পেপার আসবে। নিউজ পেপার 2400 টাকা। মোটর কার পারচেস তো আসবে না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পার্সোনাল খরচা আসবে না, আর ব্যালেন্স সিডি এও আসবে না। চলো, রেন্টের কাজ হয়ে গেছে, মোটর কারের কাজ হয়ে গেছে, শুধু ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করব। চলো আমি নোটে লিখি, ক্যালকুলেশন অফ depreciation, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। সবার প্রথমে কি আসবে? ওপেনিং ডাব্লিউডিবি অন 1/4/19 কত টাকা ওপেনিং ডাব্লিউডিবি ছিল? 50,000। অ্যাড পারচেস ডিউরিং দ্য ইয়ার কত টাকা? 1 লাখ। তাহলে টোটাল কত হয়ে গেল? 1,50,000। লেস একটা সেলও আছে, সেল ডিউরিং দ্য ইয়ার কত টাকা? তাহলে ব্যালেন্স কত পড়ে থাকে? 1,10,000। তাহলে ডেপ্রিসিয়েশন কবে কবে পারচেস করেছিল? জানুয়ারিতে। তাহলে 180 দিনের কম, তাহলে 1 লাখের উপর 7.5% কত হচ্ছে? 7,500। আর ব্যালেন্স 10,000-এর উপরে 15%, 1,500। টোটাল ডেপ্রিসিয়েশন কত এলো? 9,000। বুঝতে পারলে? টোটাল ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 1,10,000। এর মধ্যে 1 লাখের ওপর 180 দিনের কম ইউজ হয়েছে, তাহলে 7.5%, আর 10,000-এর ওপর ফুল ইয়ার। 10,000টা কোথেকে পেলাম? 1,10,000 থেকে 1 লাখ মাইনাস করে দিয়েছি, তাহলে ডেপ্রিসিয়েশন 9,000 টাকা। ডেপ্রিসিয়েশন অন কার 9,000 হবে না, 9,000-এর 50%, ঠিক আছে? 9,000 তো হবে না, 9,000-এর 50%। আচ্ছা বলো তো, যখন পিএল অ্যাকাউন্ট করবে তখন পিএল অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন কত টাকা যাবে? 9,000-ই যাবে। ডেপ্রিসিয়েশন তো 9,000। আমি ইনকাম ট্যাক্স পারপাসে ক্যালকুলেশনের জন্য ও পুরো টাকাটা ছাড় পাবে না, ছাড় পাবে 4,500, যেহেতু 50% বলেছিল। হ্যাঁ বলো। সত্তর 70,400 বলো। ইনকাম কত? 1,71,600। এটার নাম ইনকাম ফ্রম প্রফেশন, ঠিক আছে? 1,71,600। ক্লিয়ার? একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট। তাহলে আমাদের প্রফেশনাল ইনকাম কীভাবে ক্যালকুলেট করতে হয় আজকে আমরা শিখলাম। এখানে কি করতাম আমরা? করলাম মেন, আমরা হলো টোটাল গ্রস ইনকাম যেগুলো, সেই ইনকামগুলোকে যোগ করলাম। যে ডাক্তারের ইনকামগুলোকে নেবো, যদি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনকাম নেবো,
লয়ার হলে লয়ারের ইনকামগুলো নেবো, যে প্রফেশনের সাথে জড়িত তার ইনকামগুলোকে পরপর নেবো আমি। ইনকামগুলোকে যোগ করলাম, যদি কোনো প্রফেশনাল গ্রাউন্ডে কোনো গিফট পেয়ে থাকে সেই গিফটটাও ইনকাম হিসাবে আমার যোগ হবে, কিন্তু মনে রাখবে পার্সোনাল গ্রাউন্ডে কোনো গিফট পেলে সেটা আসবে না, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে আসবে। ওকে, এবার সেই ইনকাম থেকে আমার অ্যালাউয়েবল এক্সপেন্সেস, এই যে খরচাগুলো যে আমি অ্যালাউ করছি এই খরচাগুলো সব ইনকাম ট্যাক্স থেকে অ্যালাউ করে রেখে দিয়েছি। প্রত্যেকটা খরচার জন্য আলাদা আলাদা সেকশন আছে, বাট তোমাদের এখন এই মুহূর্তে সেকশন জানার দরকার নেই। যে ইম্পর্টেন্ট সেকশনগুলো আমি ক্লাসে বলবো সেই সেকশনগুলো শুধু মাথায় রাখবে। যদি কোনো মোটর কারের খরচা 50% পার্সোনাল পারপাস আর 50% অফিসিয়াল পারপাসে ইউজ হয়, তাহলে যতটা অফিসিয়াল পারপাসে ইউজ হবে বা প্রফেশনাল পারপাসে ইউজ হবে ততটাই ছাড় পাবে। আর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার সময় মনে রাখবে এই জায়গাটা কিন্তু সাংঘাতিক ভুল হয়। যদি মোটর কার খরচা 50% পার্সোনাল আর 50% অফিসিয়াল হয়, তাহলে প্রপোর্শনালি ডেপ্রিসিয়েশনটাও 50% পার্সোনাল আর 50% অফিসিয়াল হবে। তাহলে সমস্ত ইনকাম থেকে খরচাগুলো মাইনাস করে দেবো, মাইনাস করলে আমার যেটা নেট আসবে সেটাই হলো আমার ইনকাম ফ্রম প্রফেশন। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এই ইনকামটার ওপরই কেউ পুরো ট্যাক্স দেবে, না এর সাথে আরও যদি কোনো ইনকাম থাকে যোগ হবে? যদি হাউস প্রপার্টি থাকে সেটা যোগ হবে, যদি স্যালারি থাকে সেটা যোগ হবে, আদার সোর্স থাকলে সেটা যোগ হবে, সমস্ত ক্যাপিটাল গেইন থাকলে সেটাও অ্যাড হবে। সমস্ত কিছু যোগ করার পর গ্রস টোটাল ইনকাম বেরোবে। সেখান থেকে সেকশন 80 সিরিজের ছাড় হয় কিছু, বা চ্যাপ্টার 6-এ বলা হয়, সেখান থেকে যা যা ছাড় হবে সেগুলো মাইনাস হয়ে যে নেট টাকাটা আসবে তার ওপর ওকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন অলরেডি স্যালারি শিখেছি, এখন ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন শিখছি। ঠিক আছে, আজকে প্রফেশনাল ইনকাম মোটামুটি হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা বিজনেসের ইনকাম কী করে ক্যালকুলেট করতে হয় সেইটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই বন্ধ করছি। ওকে, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো, আর যারা ইউটিউবে দেখবে তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ, বাই।